হেই হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাকি হানমার আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমরা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি বাকি হানমার বেশ কয়েকটি এপিসোড। সো আজকের এপিসোডগুলোর নাম তো অবশ্যই ডেসক্রিপশন অথবা টাইটেলে লেখা রয়েছে, অর্থাৎ যদি এর আগের এপিসোডগুলি আপনি না দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে দেখে নেবেন, কারণ আমাদের চ্যানেলে এর আগের সমস্ত এপিসোডগুলো আপনারা পেয়ে যাবেন। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সকল প্রাইম মিনিস্টাররা সেখানে মিটিং করতেছিল, আর তখনই সেখানে ইজিরো হানমা চলে আসে। ইজিরো হানমা এখানে আসার একটা কারণ, আর সেটা হলো সেখানে যে প্রাইম মিনিস্টাররা ছিল তারা কথা বলতেছিল যে বাকি এবং বাকির বাবার ফাইট হলে একজন তো মারা যাবে, তখন আমাদেরই লাভ হবে। এবং এই কথা ইজিরো হানমা শুনে ফেলে এবং বলে, তোমরা এখানে কি আমাদেরকে মারার প্ল্যান করতেছো? এবং এই কথা শুনে তো তারা সবাই বুঝতে পারে আজকে সবারই এখানে লাস্ট দিন। এবং সকলে বলে, না 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 ইজিরো হানমা, আমরা আপনার ব্যাপারে এখানে কিছু বলতেছি না, আপনার এখানে শুভাকাঙ্ক্ষী। এবং এইভাবে আরও বিভিন্ন পাম দিতে থাকে। আগে তো আমাদের ইজিরো হানমা তো এখানে মেইন কথাটি বুঝে যায়। ইজিরো হানমা তখন তাদের সকলকে বলে, আমার লাইফে যদি তোমরা কি হস্তক্ষেপ করতে চাও তাহলে সেটার পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না। সো এটাই ভালো হবে, তোমরা তোমাদের রাস্তায় চলো এবং আমি আমার রাস্তায় চলি। সো আমি এবং আমার ছেলে ফাইট করলাম কি করলাম সেটা তো তোমাদের দেখার কোনো বিষয় নয়। এর পরের বার যদি দেখি আমাদেরকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা হচ্ছে তাহলে কিন্তু এখান থেকে একজনে বেঁচে ফিরতে পারবে না। কি তখনই সকলে বলে, জি বস, আমরা আপনার কথা অনুযায়ী চলবো। তারপর আমরা জাপানের একজন ফেমাস প্রমোটারকে দেখতে পাই। সে ওই জিমে ভিজিট করতে আসে যে জিমে আমাদের কাইগো রেডসু রয়েছে। সে রেডসুর স্ট্রেংথ সম্পর্কে জানতে পারে যে সে একের পর এক মাত্র 2জন বক্সারকে তো হারালো, তাই না? সে রেডসুর এখানে মাসেল দেখে খুবই প্রশংসা করে। সে রেডসুকে বলে, আপনি আমার সঙ্গে আমেরিকাতে চলে আসুন, সেখানে আপনি অনেক বক্সার পাবেন যাদেরকে আপনি হারানোর মাধ্যমে আপনার যে ড্রিম রয়েছে কুমফুকে বক্সিং থেকে বেস্ট প্রমাণ করা সেটা সম্পূর্ণ হয়ে যাবে। রেডসু তখন খুশি হয়ে যায়, কারণ রেডসু তো এটাই চেয়েছিল। আর তার উপর সে প্রমোটার আরও বলে যে সেখানে যদি তুমি ফাইট উইন করতে পারো তুমি অনেক পরিমাণ টাকাও পাবে। রেডসুর টাকার প্রতি বেশি একটা ইন্টারেস্ট ছিল না, কিন্তু সেখানে যেহেতু বড় বড় ফাইটার রয়েছে তাই সে রাজি হয়ে যায়। প্রমোটার বলে, তোমার শক্তি একটি আন্দাজা দেখাও। এবং রেডসু তখন একটি বক্সিং গ্লাভ নেয় এবং সেটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে, একটি ঘুষি মেরে বক্সিং গ্লাভকেই ছিঁড়ে ফেলে। ওই প্রমোটার বলে, এটা তো আমি কোনোদিনই দেখি নাই রে ভাই, বক্সিং যেখানে মেইন চিজই হয় বক্সিং গ্লাভ সেটাকেই ছিঁড়ে ফেললো ওই। তো তুমি আমার সঙ্গে এখানে আমেরিকা যেতে পারো, চলো। অন্যদিকে বাকি ও খালি কয়েকদিন পর পর বেসমেন্টে ঢুকে কী প্র্যাকটিস করে ও নিজেই জানে। সো আজকে ও একটি তেলাপোকাকে অনুসরণ করতেছিল। আমাদেরকে জানানো হয় অন্যান্য ক্রিয়েচার আপনাকে সহ সকলেই কিন্তু যখন রানিং করে আপনাদের কিন্তু শুরুতে যে স্পিড সেটা কিন্তু 0 কিলোমিটার/আওয়ার থাকে, কিন্তু এই মৌমাছি বা তেলাপোকার ক্ষেত্রে সেটা আলাদা। তাদের স্টার্টিংয়েও থাকে 50 এবং শেষেও থাকে 50 কিলোমিটার। এবং এটা দেখে বাকি এটাই প্র্যাকটিস করার চেষ্টা করে। বাকি বুঝতে পারে আমার এই সকল দামড়া মামড়া মাসেল নিয়ে এটা করা সম্ভব নয়, কারণ তেলাপোকাদের স্ট্রাকচারই আলাদা। এজন্য আমাকে আমার যে মাসেল রয়েছে সেটাকে লিকুইড ফর্মে আনতে হবে। এজন্য বাকি সেখানে সেগুলোকে লিকুইড ফর্মে আনার চেষ্টা করে এবং সে এটাই প্র্যাকটিস করে, সেটা হাসিরও করে। চিন্তা করবেন না, এখন দেখানো হবে না আপনাদেরকে বাকি ভার্সেস ইজিরো হানমার ফাইটে দেখানো হবে। ঠিক অন্যদিকে দেখতে পাই প্রমোটার রেডসুকে নিয়ে ইউএসএ চলে এসেছে এবং সে তাকে একটি বক্সিং রিংয়ে নিয়ে যায়। সেখানে কিছু বক্সার ফাইট করতেছিল। প্রমোটার তাকে জানায়, দেখতেছো এই বক্সারটা কিন্তু হেভি ডেঞ্জারাস, তুমি কি তার সঙ্গে ফাইট করতে পারবে? রেডসু বলে, হ্যাঁ দেখে তো শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু আমি তো কুংফু ইউজ করলে তাকে সহজেই হারিয়ে ফেলবো। তখন এই রেফারি যখন আরেকটি ফাইটে অ্যানাউন্সমেন্ট করবে, ওই প্রমোটার লাফ দিয়ে স্টেজে গিয়ে এখানে অ্যানাউন্সমেন্ট করতে শুরু করে, তো অডিয়েন্সরা আজকে থেকে আমাদের ফাইট হবে বক্সিং ভার্সেস কুংফু। এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে দ্য সি কিং কাইগো রেডসু। সে জাপান থেকে এসেছে আর সে এটা প্রমাণ করবে যে কুংফু বক্সিং থেকে অনেক ভালো। এবং এটা শুনে সকল ফাইটাররা তো তার দিকে আসতে শুরু করে, বলে, কি তুমি বক্সিংকে অপমান করতেছো? ডিঙে আসো, তোমাকে দেখাইতেছি বক্সিং কত পাওয়ারফুল। তখন সে প্রমোটার বলে, হ্যাঁ হ্যাঁ তোমাদের মধ্যে তো ফাইট হবেই, কিন্তু আমার তো আগে এখানে বিভিন্ন প্রমোট করতে হবে, তাই না? আমার তো টাকাও কামানো লাগবে। সো সে ওই বক্সারকে আরও রাগাতে থাকে যে রেডসু তোমাকে কোনো অপোনেন্ট মানতেছেই না। এবং এটা বলে রেডসুকেও সে এখানে অপমান করতে থাকে, যাতে তাদের দুজনেই রাগ হয়। কিন্তু পরবর্তীতে সে আবার রেডসুর কাছেও মাপ চেয়ে নেয়। সে রেডসুকে বলে, ভাই ম্যাচটা জিতাই দিও, নাহলে কিন্তু খবর আছে আমার, কারণ আমি এখানে কিন্তু অনেক বক করলাম। সো এখানে যদি ম্যাচটা তুমি হাইরা যাও তাহলে কেউ কিন্তু আমাকে প্রমোটের জন্য ডাক দিবে না। সো এখানে আমরা জানতে পারি প্রমোটার ও এখানে রেডসুকে কিসের জন্য আনছে। ওর একটাই লক্ষ্য, সেটা হলো টাকা আর টাকা। আর রেডসু তো এখানে কিছুই বুঝতেছে না। ওর দাঁতের অবস্থা দেখতেছো, সেটা দেখে তো বোঝা যায় ওর কী অবস্থা ওর। সো এখানে আমরা দেখতে পারবো এই গাম্বেল ফাইটার ভার্সেস আমাদের দ্য সি কিং কাইগো রেডসুর ফাইট। সো এখানে তাদের দুজনেরই টেস্টিংয়ের জন্য তাদের সামনে সিমেন্টের ব্লক আনা হয়, তাদেরকে দেওয়া হয় এটাকে ভাঙার জন্য। এবং সে যে দামড়া ফাইটার ছিল সে খুবই সহজে সেগুলোকে টুকরো টুকরো করতে থাকে। আর কাইগো রেডসু তার কুংফু টেকনিক ব্যবহার করে সেই সিমেন্টের টুকরাগুলোকে সম্পূর্ণ ধুলোই বানিয়ে ফেলে।
আর এদিকে আমরা দেখতে পাই অবশেষে তাদের ফাইটের অ্যানাউন্সমেন্ট সকলের সামনে করে দেওয়া হয়, কিন্তু ফাইট হবে পরে, কারণ মানতে হবে যে চিকন আলিয়া তো আগে তার স্পন্সর নিতে হবে, তাই না? তারপর সে ফাইটটা করাবে। সো এখানে আমরা দেখতে পাই অনেক রিপোর্টার চলে এসেছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য। একজন রিপোর্টার বলে, তো রেডসু স্যার আপনার পায়ের কী হলো? আর রেডসু তখন বলে, আমি অনেক আনঅফিসিয়াল ব্যাটেল লড়েছি, এর মানে হচ্ছে জীবন আর মৃত্যুর লড়াই। সেখানে আমি একটা ফ্রেন্ডের সঙ্গে যখন লড়াই করতেছিলাম ও আমার পা উঠিয়ে খেয়ে ফেলেছে। এই কথা শুনে সাংবাদিকরা বলে, আরে ভাই এটা কী আবার ফাইটার, এরকম তো কোনোদিন শুনি নাই। আর তাদের দুজনের মাঝখানে তো প্রমোটার এখানে আরামসে বসিয়েছিল। তো তারপর আমরা দেখতে পাই রেডসু যে কিনা তার রুমে চলে আসলে তার যে কোচ ছিল সে তাকে বলে, তো রেডসু তুমি বক্সিংকে চ্যালেঞ্জ দিয়ে তো আমাকে তোমার ওপোনেন্ট বানিয়ে ফেললে, তো তুমি কি ভাবতেছো বক্সিং কোনো এখানে স্ট্রেঞ্জই নেই? কিন্তু আমাদের যে রেডসু ছিল সে কিছু বলে না, কারণ সে তার কোচকে অনেক রেসপেক্ট করে। তখন তার কোচ বলে, দেখাইতেছি তোর বক্সিংয়ের পাওয়ার, এবং এটা বলে সে তার কাছে আসতে শুরু করে এবং রেডসুর মুখে একটি জোরদার ঘুষি মেরে বসে। রেডসুর নাক দিয়ে তখন রক্ত পড়তে থাকে এবং সে বলে, দেখেছোস বক্সিং কত শক্তিশালী? কিন্তু তখনই সে দেখে তার যে হাত রয়েছে সেটা মুচকে গিয়েছে। রেডসু তখন বলে, আই এম সরি, আমি আপনাকে হার্ট করতে চাইনি। তো আপনি তো বুঝতেই পারছেন এখন কুংফু এখানে কতটা শক্তিশালী। সো এখানে আপনি দয়া করে আমাকে এই ম্যাচটি লড়তে দিন, এবং সে অনুমতিও দিয়ে দেয়। এবং ফাইনালি দেখতে পাই ওই অ্যানাউন্সমেন্টের দিন চলে আসে, সেখানে 4জন পাতলা পাতলা লোক ওই ডামরা লোকটিকে আটকে রাখতেছিল। আর ডামরা লোকটি এখানে বলতেছিল, রেডসু তোর সারমোনা আজকে তোর খবর আছে, মানে এখানে ফেক ইমপ্রেশন করতেছিল যাতে তারা আরও বেশি অডিয়েন্স এনগেজ করতে পারে। তারপরে ফেক ড্যামার শেষে অবশেষে ফাইট শুরু হয়, এবং ফাইটের শুরুতে রেডসু তো বক্সিং রিংয়ের কোনায় চলে যায়। তখন সে রেফারি বলে, তুমি কোনায় তো বসতে পারবে না, তুমি কি বক্সিংয়ের রুল জানো না? রেডসু বলে, আপনি ভালো করে দেখেন, আমি তো সম্পূর্ণ বসেও নেই আবার সম্পূর্ণ স্ট্যান্ড আউট করেও নেই, আমি এখানে আমার এমনই একটি কুংফু পোজে চলে এসেছি। এবং এই কথা শুনে রেফারি বলে, আচ্ছা ওকে, কিন্তু তুমি তো বুঝতেছো না, কানিতে আসলে তোমারই এখানে ডিসঅ্যাডভান্টেজ। তো সে বক্সার বলে, রেফারি সাহেব আমাকে সাইড দিন, আমি ওকে দেখাচ্ছি কীভাবে বক্সিং কতটা শক্তিশালী। এবং এটা বলার সঙ্গে রেডসু তার চোখের কাছে মানে মুহূর্তের মধ্যে তার গাল্প নিয়ে আসে এবং তার চোখটিকে সেখানে আটকিয়ে ফেলে। আসলে রেডসু এখানে একটি কুংফু টেকনিক ব্যবহার করেছে যেটাকে বলা হয় নো ইঞ্চ পাঞ্চ। এই পাঞ্চটা কিভাবে কি, এটার কাজ কি, এই সকল কিছু আপনাদের জানার কোনো দরকার নাই, জাস্ট এটাই জেনে রাখুন যে একটা পাঞ্চে নক আউট করা যায়। তো রেডসু তার ওই টেকনিকটি ব্যবহার করে বারবার তার যে চোখ ছিল সেটাকে ডাকতে থাকে এবং তার কাছে নিয়ে তার ওই পাঞ্চটি ব্যবহার করতে থাকে, মানে নো ইঞ্চেস যে পাঞ্চটা রয়েছে সেটা আর কি। তো তার এই ক্রমাগত টেকনিক ব্যবহারের ফলে এক পর্যায়ে সে যে বক্সার ছিল সে চুপকে যায়, মানে সেখানেই থেমে যায়, মানে সে সেখানেই হেরে যায়। আর আমাদের রেডসু খুবই সহজে কেমনে জিতলাম নিজেও জানি না, সো জিতে যায়, তো যেমনি হোক জিতছে। তো রেডসুর এই খবর নিউজও ছাপা হয়, যেখানে প্রমোটার অনেক টাকা পায় এবং সে রেডসুকে সেই টাকা দিয়ে দেয়। কিন্তু এখানে টাকার কাছে প্রমোটারের পা রাখা ছিল, যার কারণে রেডসুর টাকাগুলো নেওয়ার আগে তাকে পাটি নামাতে বলে, এবং সে তখন শুনতে না চাইলে রেডসু তখন তাকে বলে, তাড়াতাড়ি পা নামো, তা না হলে তোমার পা কিন্তু এখানে থাকবে না, কোনে থাকবে বুঝতেছো। এবং এটা বলে তার উপর একটা হামলা করে দিলে সে টাকা তাড়াতাড়ি গুছিয়ে রেডসুকে দিয়ে দেয়। রেডসু সেই টাকা নিয়ে খুশি মনে চলে যায়। আর এদিকে ইজিরো হানমা বাকির সঙ্গে চলে এসেছে তার সঙ্গে লাঞ্চ বা ডিনার করার জন্য। বাকি তো সেখানে খুবই অবাক ছিল, কারণ তার বাবা যে সেখানে চলে আসবে সে কখনো কল্পনা করতে পারেনি। তো যেহেতু এসেছে তার জন্য খাবারও প্রস্তুত করা হয়েছে। তো বাকি এবং তার বাবা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল, যেখানে বাকি বুঝতে পারতেছিল না যে তার বাবার সঙ্গে কি ব্যাপারে কথা বলা যায়। সে কি ডাইরেক্টলি তার বাবাকে সেখানে চ্যালেঞ্জ করে ফেলবে যে ড্যাড আমি আপনার সঙ্গে লড়াই করতে চাই? আর সেখানে তার বাবা অনেকই ফ্রেন্ডলি আচরণ করে, বাকি তার বাবার কাছ থেকে এরকম ফ্রেন্ডলি আচরণ এর আগে কখনো পায়নি। তারপর তারা দুজন এখানে রক পেপার সিজার খেলে, যে সেখানে হেরে যাবে সেই এখানকার যে থালা বাসন রয়েছে এগুলো পরিষ্কার করবে, যেখানে বাকি খুবই সহজে জিতে যায়, কারণ বাকির পরে ছিল রক আর আমাদের ইজিরো হানমার পরে ছিল সিজার। কিন্তু ইজিরো হানমার সিজার দিয়ে বাকির যে রক ছিল সেটাকে এখানে ভেঙে ফেলতে থাকে, আর এখানে ইজিরো হানমা জিতে যায়। আর তারপর ইজিরো হানমা সেখান থেকে চলেও যায়। অন্যদিকে আমরা দেখতে পাই টোকুগাওয়াকে ডক্টর বলতেছিল আপনার উচিত আপনার শরীরের যত্ন নেওয়া, কিন্তু টোকুগাওয়া সেখানে বলে আমি আমার বাকি লাইফ এনজয় করে কাটাতে চাই। অন্যদিকে বাকির উপরে চিহারু নামে একজন ফাইটার হঠাৎ করে হামলা করে দেয়। বাকি তখন সেটাকে ঠেকায় এবং বলে তুমি আমার সঙ্গে ফাইট কেন করতে চাও, এবং এটা বলে তাকে মেরে দেয়। আর এদিকে আমাদেরকে দেখানো হয় যে চিহারু, যাকে কুরোহানাইমা বলেছিল তোমাকে বাকির সঙ্গে ফাইট করতে হবে, চিহারু বলে কি আমি বাকির সঙ্গে ফাইট কেন করব? তো কুরোহানাইমা বলে তোমার কি ফাইট করার জন্য আবার রিজন দরকার? চিহারু বলে যে না, এবং এর জন্যই সে বাকির সঙ্গে ফাইট করার জন্য এসেছে, মানে কোনো কারণ ছাড়াই। বাকি বলে তোমাকে তো আমি কারণ ছাড়া এখানে ফাইট করবো না তোমার সঙ্গে, কিন্তু সেই চিহারু বাকির সঙ্গে এখানে আরও মজা করতে থাকে। সে বলে আমি তো ভেবেছিলাম তুমি অনেক স্ট্রংগেস্ট হবে, কারণ তুমি হবে সেকেন্ড স্ট্রংগেস্ট শক্তিশালী ফাইটার, কিন্তু তুমি তো দেখতে পাচ্ছি এখানে অনেক দুর্বল, এবং এটা বলে বাকির উপরে কিক মেরে দেয়। এবং বাকিও খুব সহজে তাকে ডস করে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ তার কাছে এইসব ফালতু টাইম নেয় ওর সঙ্গে এখানে থাকার। চিহারু নামে ফাইটারটা আবারও বাকির উপরে হামলা করতে যায় পিছন থেকে,
আমার তো এখন নিজেরই রাগ উঠতেছে, রেডসু ভার্সেস ওর ব্যাটেল লিখবো আর মাঝখানে ওর সিন কেন দেখাইতেছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে প্রোমোটার কাইসার রেডসুকে আরেকজন বক্সার সম্পর্কে বলতেছিল এবং সে রেডসুকে জানায় সে স্পিড এবং শক্তি ব্যবহার করে প্রতিটা ম্যাচ উইন ডান করে, কিন্তু তুমি খুবই সহজে তাকে হারাতে পারবে রেডসু, কারণ সে তেমন একটি টেকনিক সম্পর্কে জানে না। এবং এটা বলে সে রেডসুকে রাজি করিয়ে নেয় এবং রেডসু যখন তার কোচের কাছে এই কথাটা বলে, কোচ বলে তোমাকে তো কাইজার বা প্রোমোটার তোমাকে তো পুরো একটা পাগলা বানিয়ে দিছে, তোমাকে সে কি বলেছে, সে কোনো টেকনিক জানে না, সেও লেগে বক্সিংয়ে যদি টপ 10 র্যাঙ্ক করা হয় সে এই টপ 10 লিস্টে চলে যাবে, তাহলে বুঝতেছে সে কতটা শক্তিশালী। তো রেডসু বলে এটা আমার আর কি করার, আমি তো এটাই চাই শক্তিশালীদের সঙ্গে ব্যাটেল করতে। তো তখনই তাদের দরজায় একজন নকডাউন করে এবং তখনই সেখানে চলে আসে আমাদের মোহাম্মদ আলী, যার কিনা বক্সিং জগৎ সম্পর্কে অনেক আইডিয়া রয়েছে। মোহাম্মদ আলী রেডসুকে বলতে থাকে, তো রেডসু আমি চাইতেছি না যে তুমি ওই ফাইটারদের সঙ্গে ফাইট করো, কারণ আমি চাই না যে কুম্ফু বক্সিংয়ের হাতে হেরে যাক, আর তুমি যাকে আজকে চ্যালেঞ্জ করে চলে আসলে না, সে কিন্তু খুবই ডেঞ্জারাস ফাইটার, আর সে এত শক্তিশালী বক্সার যার সামনে আমিও টিকতে পারবো না। তো বুঝতেছো সে কতটা শক্তিশালী, এমনকি সেই বক্সার যে গোল্ডেন গ্লাভ সেটাও হাসিল করে নিয়েছে। সো এখানে সে এটাই বোঝানোর চেষ্টা করে যে রেডসুর উচিত হবে না সেই বক্সারের সঙ্গে ফাইট করার, কারণ কুংফু যদি হেরে যায় তাহলে তো কুংফুর অনেক অপমান হবে। কিন্তু রেডসুকে সে আরও বলে যে ওই ফাইটারের একটি বিশেষ টেকনিক হলো স্মোক টেকনিক, যেখানে তুমি তোমার কুংফু ব্যবহার করো সেই স্মোকের সামনে টিকতে পারবে না, এর কারণ হলো তুমি তো ভালো করে তাকে দেখতে পারবে না, তাহলে হামলা কিভাবে করবে। কিন্তু আমাদের যে কায়ো রেডসু সে তো কায়ো রেডসুই, সে ডাইরেক্টলি আমাদের মোহাম্মদ আলীকে বলে সে ব্যাটেল লড়বেই। সো পরবর্তী দিন আমরা দেখতে পাই যেখানে ব্যাটেলের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল, ওই বক্সার এবং আমাদের রেডসু আমনাসামনি ছিল। যদিও এর আগে অনেক ফাইটারকে রেডসু মেরেছে, কিন্তু এই ফাইটারকে দেখে রেডসুর একটু ভয় ভয় অনুভব হচ্ছিল। সে তার কোচের কাছে চলে যায় এবং বলে আমি যেমনটা ভেবেছিলাম সে এমনটাই, তার এখানে ওজন 200 পাউন্ড হবে। সো আমাদের রেডসুর যে কোচ ছিল সে রেডসুকে বলে, রেডসু তোমার কারণে আমি আজকে এত বড় ফাইটারের বিরুদ্ধে আমার একজন স্টুডেন্টকে লড়ানোর সুযোগ পেয়েছি, আর এটা হলো তোমার কারণে। সো এজন্য আমি চাবো না যে তুমি এখানে কোনোভাবেই মারা পড়ো, সো তুমি হেরে গেলেও এখানে জীবিত ফিরে এসো। এবং এখানে ফাইনালি তাদের মধ্যে ব্যাটেল শুরু হয়। রেডসু এবং ওই ফাইটার দুজনে আমনাসামনি একটি বক্সিং পাঞ্চ মারে এবং সেই ফাইটারের স্ট্রেংথ খুবই বেশি ছিল এবং এই বক্সিং গাল পরে ফাইট করার কারণে রেডসুর একটি অসুবিধা হচ্ছিল, সেই দুজনের মুখের মধ্যে একটি করে ঘুষি মেরে দেয়, যার ফলে রেডসু সহ সেই বক্সারটি নিচে পড়ে যায় আর সেখানে রেডসুর যে মাথা ছিল সেটা ঘুরতে শুরু করে। সেখানে রেডসু আমাদেরকে জানায় রেডসু এই গাল পরে অনেকবারই ফাইট করেছে, কিন্তু এই বক্সিং গাল সম্পূর্ণ আলাদা, এমনকি এই বক্সিং গাল তার মাথার যে ব্রেন সেটাকে এমনভাবে মুভ করছে যেটা বাকির ঘুষি কিংবা পিকেলের সঙ্গে যে সে ফাইট করেছিল পিকেলের ঘুষিও তাকে এমনটা ফিল করায়নি। অর্থাৎ বক্সিং গাল্পে এখানে অনেক শক্তি রয়েছে, রেডসু এটাই বোঝানোর চেষ্টা করে। এদিকে রেফারি অনেক কাউন্টডাউন করতেছিল এবং রেডসু সেখানে উঠে যায়। রেফারি বলে তুমি কি ফাইট করতে পারবে, রেডসু বলে আরে হ্যাঁ করতে পারবো না কেন, এবং এটা বলে সে ডাইরেক্টলি উঠে তাদের মধ্যে আবারও ব্যাটল শুরু হয়। সে বুঝতে পারে যে বক্সিং গাল্পে কীভাবে ইউজ করতে হয় আর এগুলোকে ভালো করে ব্যবহার করলেই সেগুলো অনেক কার্যকারিতা পাওয়া যাবে। যদিও বক্সিংয়ের যেই সূচনা ছিল সেখানে কিন্তু কেউ গার্লস ব্যবহার করতো না, পরবর্তীতে সেফটি হিসেবে গার্লস ব্যবহার করা হয়, কিন্তু কেই বা জানতো যে এই গার্লসই একদিন হাতিয়ারে পরিণত হবে। এদিকে বাকির বাসার সামনে চিহায়া নামে ওই ফাইটাররা দাঁড়িয়েছিল এবং সে বলে চলো বাকি আমরা আবারও ফাইট করি। বাকি বলে তোমার কি মাথা খারাপ, আমি এখানে ফাইট কেন করবো, একটা কারণ দেখাও। তখন সেই ফাইটার বলে বাকি তোমার কি কারণ লাগবে, বাকি বলে হ্যাঁ আমি কারণ ছাড়া এমনি ফালতুতে আমার শক্তি ওয়েস্ট কেন করব। তখন যে চিহা নামে ফাইটারটা বলে যে তাহলে তুমি মনে করো যে আমি তোমার সঙ্গে এখানে প্র্যাকটিস করতেছি এবং তাড়াতাড়ি আমার সঙ্গে ফাইট করো, তা না হলে আমি অ্যাটাক করে দিচ্ছি। এবং এটা বলে সে বাকির উপরে যখন অ্যাটাক করে আসবে বাকি খুবই সহজে সেটাকে ডস করে দেয় এবং তার উপরে একটি স্ল্যাপ মেরে তাকে সেখানে আবারও হারিয়ে দেয় এবং তাকে বাইরে ফেলে দিয়ে বাকি বাসার ভিতরে চলে আসতে শুরু করে। বাকি বুঝতে পারে যে ও এত সহজে হার মানার পাত্র নয় এবং সে সেখানে আবারও উঠে আবারও ব্যায়াম করতে শুরু করে। বাকি জানে যে ও এখনো বাকির বাসার সামনে গুড় করছে, এজন্য বাকি ফাইট করার সিদ্ধান্ত নেয় এবং সে যখন তার জুতোগুলো পরছিল তখনই সে দরজা বের করে সেই ফাইটারের পাঞ্চ এসে বাকির লেগে যায় এবং বাকি সেখানে অনেক দূরে গিয়ে পড়ে। আসলে সে ফাইটার এখানে চুপচাপ বসেছিল, সে বাকির আসার শব্দ শোনার সঙ্গে সঙ্গে তার দরজাতে একটি ঘুষি মারে, যার কারণে দরজা ভেঙে বাকির সেটা গিয়ে লেগে যায়। তারপর সে ফাইটার বলতে থাকে কি হলো বাকি, এখনই কি হার মেনে নিলে নাকি, এবং এটা বলে বাকিকে বাইরে নিয়ে যায় এবং বাকির উপরে আবারও সে একটি ঘুষি মারে এবং আবারও একটি কিক মেরে বসে এবং এই হামলার ফলে বাকি ভালোই পরিমাণে আহত হয় এবং সে সেখানে পড়ে যায়। তারপর আমাদেরকে আবারও সেই রিংয়ের সিন দেখানো হয় যেখানে কাইগো রেডসুর সঙ্গে ফাইট হচ্ছিল।
কায়ো রেডসু সেখানে সকল কিছু গোলাটে দেখতেছিল এবং তখনই তার ছোটবেলায় থাকা ট্রেনিং এর কথা মনে পড়ে যায়, যেখানে তার মাস্টার তাকে জানিয়েছিল, রেডসু আজকে আমি তোমাকে খুবই কার্যকরী একটি টেকনিক সম্পর্কে জানাচ্ছি, এবং এটা বলে সে রেডসুকে একটি পাঞ্চ মেরে বসে, এবং রেডসু যখন সেই পাঞ্চ খাওয়ার পর আবারও রিকভারি হয়ে যায়, সে সকল কিছু গোলাটে দেখতে শুরু করে। তখন তার মাস্টার বলে, এটাই হলো সেই টেকনিক। এখন এই টেকনিক থেকে আমাদেরকে বাঁচতে হলে আমি তোমাকে একটি এক্সাম্পল দেখাই, যেখানে সে একটি সফট জিনিস নিয়ে আসে এবং সেটা সহজে মুভমেন্ট করতে থাকে এবং যার ফলে সেটা সেখানে গলে যেতে থাকে। তখন তার মাস্টার তাকে বলে, আমরা একটি হামলা খাওয়ার পর আমাদের ব্রেনও ঠিক এরকম অবস্থা হয়। সেখানে রেডসুর মাস্টার একটি স্পিন করার মাধ্যমে তাকে স্টেবিলে নিয়ে আসে। অর্থাৎ সে তাকে বলে, তোমার যে ব্রেন সেটা যেই ডাইরেকশনে থাকবে তোমাকে সেই ডাইরেকশনেই ম্যাচিং করতে হবে নিজেকে। এবং সেখানে রেডসু নিজেকে ম্যাচিং করে ফেলে এবং ফাইনালি একটি নতুন পোজে চলে আসে। রেডসুর এই নতুন পোজ দেখে তার কোচ খুবই অবাকই ছিল। সেখানে সেই ফাইটারও বুঝতে পারে রেডসু এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এবং আবারও রেডসুর উপরে হামলা করে দেয়। এবং এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো রেডসু কি পারবে সে ফাইটারকে হারাতে? আর বাকির সঙ্গে যে আরেকটি পাগলা ফাইটারের ফাইট হচ্ছে সেখানে আবার কি হতে চলেছে? আর এর পরবর্তী এপিসোডে কিন্তু হবে বাকি ভার্সেস বাকির বাবা ফাইট, যেটার জন্য আপনারা সকলেই অপেক্ষা করে আছেন। সো ওই ফাইটটা যদি আপনারা মিস করতে না চান, এক্ষুনি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে, যাতে ওই ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। এছাড়া আমাদেরকে সাবস্ক্রাইব করার আরেকটি সুবিধা হলো, আমাদের চ্যানেলে যখন 8K সাবস্ক্রাইবার হবে, আমরা আপনাদেরকে যে কোনো মাঙ্গা কী করে সহজেই বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন সেটা আমি নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা খুবই সহজে যে কোনো মাঙ্গা বাংলায় পড়তে পারবেন, এই টিপসটা আমি আপনার জন্য নিয়ে আসবো। সো এজন্য আপনাদেরকে 8K সাবস্ক্রাইবার খুবই শীঘ্রই কমপ্লিট করে দিতে হবে। Wake up to reality.